আমি রোজিনা। বিয়ের দিন বাসর রাতেই জানতে পারি যে আমি গর্ভবতী আছি। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ বিয়ের আগে তো আমি কখনো কোনো অচেনা ছেলের সঙ্গে সম্পর্কই তৈরি করা তো দূরের কথা, আমি কোনো আলগা ছেলের সঙ্গে কথাও বলতে ভয় পেতাম। আমার জীবনের এই সত্যি গল্পটা শুনে আপনাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আমার নিকাহ একজন পুলিশ অফিসারের সঙ্গে হয়েছিল। বাসর রাতে আমি যখন মুখে ঘোমটা টেনে ও মনে অনেক আশা নিয়ে আমার সাহসী পুলিশ অফিসারের বরের অপেক্ষায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরে আমার বর বাসার ভেতরে এসে দরজাটাকে বন্ধ করে দিয়ে আমার কাছে এসে খুব ভালোবেসে বলল, রোজিনা, আজ আমাদের প্রথম রাত, তাই আমি এই রাতটাকে চিরস্মরণীয় করতে চাই। আর সেই জন্যই আমি প্রথমেই তোমাকে একটা উপহার দিয়ে খুশি করতে চাই। এই বলে আমার পুলিশ বর মশাই যখন আমার হাতে একটা সুন্দর দেখে সোনার আংটি উপহার হিসাবে দিয়েছিল, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর বরমশাই আমার মুখের ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ রোজিনা, তোমাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। বরমশাই আমার সৌন্দর্যের অনেক তারিফ করেছিল। বরের কথা শুনে আমি তো খুশিতে লজ্জায় লাল হয়ে গেছিলাম। এমনকি আমি তো নিজেও খুব উত্তেজিত ছিলাম যে বরের ভালোবাসা পাওয়ার জন্য। তারপর আমার পুলিশ বর যখন অনেক ভালোবেসে আমার কাছে আসে, ঠিক তখনই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যে আমার পুরো জীবনটাই পাল্টে যায়। আসলে বাসর রাতে বর যখন অনেক ভালোবেসে আমার কাছে আসে এবং আদর করার জন্য, ঠিক তখনই আমি বেহুঁশ হয়ে যাই, অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমাকে বেহুঁশ হতে দেখে আমার বর অনেক বেশি ঘাবড়ে গিয়ে প্রথমে আমার মুখে পানির ছিটে দিয়ে আমাকে জাগানোর অনেক চেষ্টা করেছিল। তারপরেও আমার যখন জ্ঞান ফিরে আসেনি, তখন বাধ্য হয়ে বাড়িতে একটা ডাক্তার ডেকেছিল এবং ডাক্তারে যখন আমার চেক আপ করেছিল, তারপর যা বলেছিল সেটা তো আমি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই শুনে খুবই আশ্চর্য হয়েছিল। কারণ ডাক্তারে বলেছিল আমি নাকি গর্ভবতী আছি। কিন্তু এটা কি করে সম্ভব? ডাক্তারের কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গেছিলাম। তারপর ডাক্তারের কথা শুনে আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমার চরিত্রের ওপরে লাঞ্ছনা লাগাতে শুরু করেছিল। আসলে আমরা ৩ বোন ছিলাম এবং আমি বাসার বড় মেয়ে ছিলাম। আমি তো খুব লাজুক স্বভাবের মেয়ে ছিলাম। কলেজের পড়াশোনা পুরো করার পরে আমার আব্বু মোহাম্মদ আকরাম নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল। সে আমার হবু বর পেশায় একজন পুলিশ অফিসার ছিল। আমার হবু বর আকরামের চাকরি দেখে তো আমার আব্বু তাকে আমার জন্য পছন্দ করেছিল। আমার বিয়ের কথাবার্তা চলাকালীন হবু বর কিন্তু বলে দিয়েছিল যে বিয়েতে সে কোনো রকম যৌতুক নেবে না। বিয়েটা আমাদের দূর সম্পর্কে এক খালাম্মা ঠিকঠাক করেছিল। বিয়ে পাকা হওয়ার আগে খালাম্মা আমার অভিভাবকদের বলেছিল যে তারা নাকি অনেক ভালো মানুষ। বিশেষ করে আমার খালা হবু শাশুড়ির ব্যাপারে বলেছিল যে উনি নাকি কোনো যৌতুক নেবেন না এবং আমাকে শুধুমাত্র ২ জোড়া কাপড়ে বিদায় করে শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। তারপর আমার বিয়ে পাকা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন বিয়ের দিন ঠিকঠাক করতে এসেছিল, সেদিন আমার শাশুড়ি আমার আব্বু ও আম্মুকে আড়ালে নিয়ে গিয়ে বলেছিল যে সে নাকি শুধুমাত্র ২ জোড়া কাপড়ে আমাকে নিয়ে যাবেন। কিন্তু ওই সময় আমার আব্বু ও আমার আম্মু আমার শাশুড়ির কথার মানেটা বুঝতে পারেনি। আসলে উনি তো সব কিছুই ডবল করে চেয়েছিলেন। ওই জন্য উনি শুধু বারবার ২ জোড়া কাপড়ের কথা বলেছিলেন। সেদিন আমার শাশুড়ি আব্বু ও আম্মুকে বলেছিল যে এই বিয়েটা তো পাকা হয়েই গেছে, তাই উনি ১০ ভরি গয়না এবং বাড়ির সমস্ত ফার্নিচার নেবেন। শুধু তাই নয়, উনি নগদ ৪ লক্ষ টাকাও চেয়েছিলেন। এমনকি উনি কথাগুলো আকরামকে বলতে বারণ করেছিলেন এবং আমার আব্বু ও আম্মুকে হুমকি দিয়ে দিয়েছিলেন যে আকরামকে এই কথা বললে উনি কিন্তু এই বিয়েটা ভেঙে দেবেন। প্রথমে তো আমার অভিভাবক বুঝতেই পারেনি যে আমার শাশুড়ি এতটা লোভী মানুষ হবে। কারণ আমার খালাম্মা তাদের ব্যাপারে অনেক তারিফ করেছিল। কিন্তু বিয়ে পাকা হওয়ার পরে আমার আব্বু আর পিছু সরতে পারেনি। কারণ আমাদের যখন থেকে দেখাশোনা শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু আকরাম প্রায় প্রত্যেক দিনই আমাদের সবার সঙ্গে দেখা করতে আসতো এবং সে কিন্তু সত্যিই একজন
খুব ভালো মানুষ ছিল। সে তো এই ব্যাপারে জানতই না যে তার আম্মা ভেতরে ভেতরে আমার আব্বার কাছে এতগুলো যৌতুক চেয়ে বসে আছে। এদিকে আকরাম যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিল সেই দিনই সে আমাকে পছন্দ করে ফেলেছিল। আসলে আমি 23 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। তারপর সে কিন্তু প্রত্যেক দিন আমাকে দেখার বাহানায় আমাদের বাড়িতে আসতো এবং তার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমার আব্বু তো নিজের মনের মধ্যে গেঁথেই নিয়েছিল যে যতই যা হয়ে যাক না কেন আমার বিয়ে আকরামের সঙ্গেই দেবে। এদিকে আমার হবু শাশুড়ি তো ভেতরে ভেতরে আমার আব্বুর কাছে এতগুলো যৌতুক চেয়েছিল, সেটা তো আমরা জানতাম না। তারপর ধীরে ধীরে যখন আমার বিয়ের দিন কাছেই আসে, তখন গায়ে হলুদের দিন আকরামের বাড়ি থেকে সবাই আমাদের বাড়িতে এসেছিল। তারপর মা, চাচিমা, খালামারা এবং আকরাম নিজেও এসেছিল। সে তো সবসময় আমার সঙ্গে দেখা করার কথা বলার বাহানা খুঁজতো। গায়ে হলুদের দিন তাদের তরফ থেকে আমার জন্য জামা কাপড় ও কিছু গয়না এবং গায়ে মাখানোর হলুদ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। এদিকে আমার বিয়ের দিনটাও দেখতে দেখতে চলে এসেছিল। একদিকে আমি খুব খুশি ছিলাম এত ভালো একটা ছেলেকে নিজের জীবনে পেয়ে। না হলে এখনকার যুগে প্রত্যেকটা চাকরিয়ান ছেলে যৌতুক নেওয়ার জন্য নিজেদের মানে মুখ খুলে বসে থাকে। কিন্তু আকরাম একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও সে আমার আব্বুর কাছে কোনো রকম যৌতুক নিতে চায়নি। সে নিজের আমার আব্বুকে বলেছিল, আপনার মেয়েকে আমার অর্ধাঙ্গিনী হিসাবে নিজের বাড়িতে নিয়ে যাব। এটাই অনেক বড় কথা। আপনি যে নিজের মেয়েকে আমার হাতে সঁপে দিবেন, এটা অনেক। কিন্তু তার মাঝে ভেতরে ভেতরে আমার শাশুড়ি যে আব্বুকে মানসিকভাবে চাপ দিয়েছিল যৌতুকের জন্য, সেটা তো আমরা কেউ জানতাম না। এদিকে বিয়ের আগেই আকরামের ভালোবাসা পেয়ে আমি তো তাকে মন থেকে নিজের স্বামী রূপে গ্রহণ করে ফেলেছিলাম এবং আমি খুব খুশি ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। কিন্তু অন্যদিকে আমার আম্মু ও আব্বু বোনদের ছেড়ে যাওয়ার একটা কষ্ট আমার মনের ভেতরে ছিলই, কারণ আমরা 3 বোন সবসময় একসঙ্গে থাকতাম এবং আমি আমার ছোট 2 বোনের খুব ভালোবাসতাম। সেদিন আকরাম যখন আমাদের গায়ে হলুদের দিন আমাদের বাড়িতে আসে, সেদিন সে সবার চোখে ধুলো দিয়ে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে একাই আমার সঙ্গে কথা বলেছিল এবং সে নিজের ভালোবাসার অনুভূতিটা আমার সামনে প্রকাশ করেছিল। এমনকি সেদিন সে প্রথম অনেক ভালোবেসে আমার মাথায় একটা আলতো চুমু দিয়ে বলেছিল, আর মাত্র একটা দিন, তারপরে আমাদের অপেক্ষার অবসান ঘটবে এবং আমি তোমাকে নিজের কাছে পাবো। 1 মাস ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সেই দিন আমিও কিন্তু থাকতে না পেরে আকরামের হাত ধরে নিজের ভালোবাসার অনুভূতিটা ভাগ করে নিয়েছিলাম। এদিকে আমাদের বাড়িতেও সেদিন অনেক আত্মীয়রা ছিল। আমার চাচি ও খালাম্মা, মামি, মামারাও, ঘর ভর্তি লোকজন ছিল এবং তারা কেউ বুঝতেই পারেনি যে আমি ও আকরাম একটা ঘরের ভেতরে নিজেদের মনের ভালোবাসাটাকে ভাগ করে নিচ্ছিলাম। সেদিন আমার পুলিশ বরের সঙ্গে সময় কাটিয়ে আমি ভীষণ খুশি ছিলাম। আমরা দুজন একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে আমরা আর একে অপরকে ছেড়ে থাকতেও পারতাম না। বিয়ের আগের দিন রাতে যখন বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল, তখন আমি চেয়ারে বসে সবার আনন্দ ও ফুর্তি দেখছিলাম এবং আমার ছোট বোন আমার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঠিক ওই সময় আমার মেজ বোন মানে আয়েশা আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসে। সে যখন খুব ভালোবেসে আমাকে শরবতটা খাইয়ে দিয়েছিল, তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমিও ওই গ্লাস ভর্তি শরবতটা খেয়ে নিয়েছিলাম। কিন্তু শরবতটা খাওয়ার আধ ঘন্টা পরেই জানি না হঠাৎ করে কী হয়েছিল, আমি তো শরবত খাওয়ার পরেই বেহুঁশ হয়ে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম। ওই সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই আমাদের বাড়িতেই ছিল, এমনকি আমার হবু বরও আমাদের বাড়িতেই ছিল। আমাকে বেহুঁশ হতে দেখে তো আমার বাড়ির লোকজন ডাক্তারকে বাড়িতেই ডেকে নিয়ে এসেছিল। ওই সময় ডাক্তারি যখন আমার চেক আপ করছিল, তখন আমার হবু শাশুড়ি তো আব্বু ও আম্মুকে যা ইচ্ছে তাই বলেছিলেন। এমনকি উনি তো কিছু না জেনে বুঝেই আমার আম্মুকে বা আব্বুকে বলেছিলেন যে আপনার মেয়ে এইভাবে হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেছে? আপনার মেয়ে আবার গর্ভবতী না তো? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে চরিত্রহীন। আমার তো মনে সন্দেহ হচ্ছে আমি যেটা সন্দেহ করছি সেটাই সঠিক হয়। আপনার মেয়ে নিশ্চয়ই গর্ভবতী আছে। না হলে এইভাবে হঠাৎ করে সে মাথা ঘুরে বেহুঁশ কেন হয়ে গেল? আমার শাশুড়ির কথা শুনে আব্বু তো উনার সামনে হাত জোড় করে অনেক অসহায় হয়ে বলেছিল, আমাদের ওপরে বিশ্বাস করেন,
আমার মেয়ে এরকম নোংরা কাজ কক্ষনো করতে পারে না। হয়তো তার শরীর অনেক খারাপ ছিল, যার জন্য সে মাথা ঘুরে পড়ে গেছে। ওই সময় কিন্তু আমার বর তার মাকে বলেছিল, আম্মা, তুমি কিছু না জেনে বুঝেই কিভাবে রোজিনার ওপরে এত বড় মিথ্যে অপরাধ লাগাতে পারো? শুধুমাত্র গর্ভবতী হলেই কি মাথা ঘুরে? আরও তো অন্য কিছু ব্যাপার থাকতে পারে। তাই তুমি রোজিনার ব্যাপারে আর একটাও বাজে কথা বলবে না। রোজিনার ওপরে আমার অনেক বিশ্বাস আছে। আমি তাকে গত 1 মাস থেকে চিনি ও জানি। তাই আমার বিশ্বাস আছে যে রোজিনা এরকম কাজ করতেই পারে না। ওই সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকা সব কুটুমজনেরা কিন্তু আমার ব্যাপারে খারাপ চর্চা করছিল। ঠিক ওই সময় আমাদের ঘরের জানালা দিয়ে কেউ প্রেগনেন্সির টেস্ট ছুঁড়ে ফেলে দেয়। ওই গর্ভাবস্থায় কিট দেখে তো আমার শাশুড়ি হাউমাউ করে কাঁদতে কাঁদতে প্রেগনেন্সির টেস্ট হাতে নিয়ে তার ছেলের কাছে গিয়ে বলল, দেখতে পাচ্ছিস তো, এখন তো তোদের বিয়ে হয়নি আর তুই এই মেয়েটার ওপরে এত ভরসা করছিস? তাহলে এই প্রেগনেন্সির টেস্ট কেন এখান থেকে ছুঁড়ে ফেলেছে? তাহলে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে। তারপর আমার শাশুড়ি ডাক্তারের কাছে গিয়ে বললেন, ম্যাডাম, আপনি সত্যি করে বলেন, এই মেয়েটার কি হয়েছে? ডাক্তারের তখন সবার সামনে বলেছিল আমি নাকি গর্ভবতী আছি। এই কথাটা শুনে তো আমার শাশুড়ি হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার ছেলের সামনে গিয়ে বলেছিল, দেখলি তো, এবার তো আমার কথার বিশ্বাস করবি? ডাক্তারের চলে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমার হবু বর আমাকে সব কিছু বলেছিল। এদিকে আমার শাশুড়ি তো তার ছেলেকে এই বিয়েটা ভাঙতে বলেছিল, কিন্তু আমার হবু বর সব কিছু জানার পরেও এই বিয়েটা ভাঙতে রাজি হয়নি। তারপর আমার শাশুড়ি এটা সুযোগ নিয়ে আমার আব্বু ও আম্মুকে বলেছিল যে উনি নাকি একটা শর্ততে এই বিয়ে করতে রাজি আছেন। ওইদিকে আমার আব্বু তো কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল। তারপর আমার শাশুড়ি বলেছিল উনি নাকি 10 লক্ষ টাকা ও একটা 4 চাকা নেবেন, তবেই নাকি আমাকে বাড়ির বউ করবেন। আমার আব্বু তো বাধ্য হয়ে আমার শাশুড়ির সব কথা মানতে রাজি হয়ে গেছিল। এদিকে আমার মা আমার আব্বুর সঙ্গে এই ব্যাপার নিয়ে ঝগড়া করছিল যে আমার আব্বু যদি তার জমানো সব টাকা আমার বিয়েতে খরচ করে দেয়, তাহলে আর বাকি দুটো মেয়ের বিয়েতে মেয়ের বিয়ে কিভাবে দিবে? এদিকে আমি আমার হবু বরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছিলাম যে আমি চরিত্রহীন নই এবং আমি গর্ভবতী হতেই পারি না, কারণ আমি তো কারোর সঙ্গে সম্পর্কই করিনি। তাহলে আমি কিভাবে গর্ভবতী হতে পারি? আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আমার বিয়ে নিয়ে। কারণ আমি যখন শুনেছিলাম যে আমি নাকি গর্ভবতী আছি, তখন তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। আমি তো তখন ভেবেই নিয়েছিলাম যে এবার তো আমার বিয়েটা ভাঙা নিশ্চিত। কারণ কোন ছেলে বিয়ের আগে যখন মেয়েটার ব্যাপারে একটা জানতে পারবে যে মেয়েটা গর্ভবতী আছে, তাহলে তো সেই ছেলেটা কখনোই ওই মেয়েটাকে বিয়ে করবে না। কিন্তু সব কিছু জানার পরেও আমার হবু বর আমাকে বিয়ে করতে রাজি ছিল। এবং কেন সব কিছু জানার পরেও আমার পুলিশ বরমশাই আমাকে বিয়ে করতে রাজি ছিল, এটা জানার পরে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমার পুলিশ বরমশাই শুধু আমার আব্বুর সামনে একটা শর্ত রেখেছিল যে আমাদের বিয়েটা পরের দিন নয়, আগামী 5 দিন পরে হবে। কারণ এই সব ঘটনা তো আমাদের বিয়ের আগের দিনই হয়েছিল। আমার আব্বু তো ওই সময় ছেলে পক্ষদের সব শর্ত মানতে রাজি ছিল। ওইদিকে আমার আব্বু আমার শাশুড়ির কথা মতো সব যৌতুক প্রস্তুত রেখেছিল। ঘরের সমস্ত ফার্নিচার থেকে শুরু করে 10 লক্ষ টাকা, এমনকি মোবাইল ফোনও আমার শাশুড়ি যৌতুক হিসাবে চেয়েছিল। এবং সেই সমস্ত যৌতুক আমার বাবা উপহারে একটা ঘরে রেখেছিল। এবং সেই ঘরের আলমারির ভেতরে 10 লক্ষ টাকাও রেখেছিল। কিন্তু পরের দিন সকালে আমার বাবা যখন ওই ঘরটা খুলে দেখে, দেখে যে ঘরে আমার বিয়ের সমস্ত যৌতুক সেখান থেকে উধাও ছিল। এমনকি আমার বিয়ের 10 ভরি গয়না, 10 লক্ষ টাকা সব কিছু উধাও ছিল। এবং আব্বু তখনই বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার আব্বু তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার হবু বরকে ফোন করে সব কিছু বলেছিল। তারপর আমার হবু বর আমাদের বাড়িতে এসে আমার আব্বুকে সামলাতে ছিল এবং আমার আব্বুকে বলেছিল, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সব কিছু আমার ওপরে ছেড়ে দেন এবং এই সব কিছু কে করেছে
তাকে ধরার দায়িত্ব আমার। এমনকি আমার বর সেদিন জানতে পেরেছিল যে এতগুলো যৌতুক তার মা আমার বাবার কাছ থেকে চেয়েছিল, এবং এটা জানতে পেরে তার পরের দিন সকালে আমার বর আমাদের বাড়িতেই সবাইকে ডেকেছিল। তারপর আমার বর সবার সামনে তার মায়ের ওপরে রাগ করে উনাকে অনেক কথা শুনিয়েছিল এবং বলেছিল, আম্মা, আমি একজন পুলিশ অফিসার, আমি সৎভাবে নিজের কাজ করি, আর আপনি একজন পুলিশ অফিসারের মা হয়ে কিভাবে এনাদের কাছে পণ চাইতে পারলেন? আপনার একটুও লজ্জা বোধ হলো না এই অপরাধটা করতে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যেখানেই বিয়ে করি না কেন আমি কোনো পণ নেব না। তা সত্ত্বেও আপনি শ্বশুরমশাইয়ের উপরে এত চাপ দিয়ে এই জঘন্যতম কাজটা করেছেন। এটার জন্য আমি আপনাকে শাস্তি দেব। তখন আমার শাশুড়ি কেঁদে কেটে তার ছেলেকে বলেছিল, আমি তোর মা আর তুই আমাকেই শাস্তি দিবি? আমি তো ওই সময় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বিয়ের দিনে এসব কী হচ্ছিল, এবং কেউ তো ছিল যে আমার ক্ষতি চাইছিল। কিন্তু কে বা কারা চায়নি যে আমার বিয়ে একজন পুলিশ অফিসারের সঙ্গে হোক? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিনে আমাকে এসব কিছু দেখতে হবে। তারপর আমার হবু শাশুড়ি অনেক রেগে আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সব কিছু এই মেয়েটার জন্য হচ্ছে। এই মেয়েটা যখন থেকে আমাদের জীবনে এসেছে তখন থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে। এদিকে আমার আব্বু তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিল, তার তো কথা বলারও মতো অবস্থা ছিল না। তারপর আমার হবু বর তার মাকে চিৎকার করে বলল, আম্মু, এবার অনেক হয়েছে, আপনি এবার চুপ করে থাকেন, কারণ আপনি সত্যিটা জানেন না, সত্যিটা শুধুমাত্র আমি ও রোজিনা জানি। তারপর আমার বর ওখানে উপস্থিত থাকা কবির নামে ওই ছেলেটির কলার ধরে বলেছিল, এবার তুই সত্যি কথা বল, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আসলে কবির আমাদের গ্রামে থাকতো, এবং কবিরের সঙ্গে আমার মেজ বোন আয়েশার খুব ভালো বন্ধুত্ব ছিল। আসলে তারা দুজনে একসঙ্গে কলেজে যেত। আমরা তো এটাই ভাবতাম যে তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা কেউ এটা জানতাম না যে কবির ও আয়েশা একে অপরকে খুব ভালোবাসতো, এবং আয়েশা শুধুমাত্র নিজের কথা ভেবে আমাকে এতটা বদনাম করেছিল। এবং আমার মেহেন্দির দিনে যখন আয়েশা আমাকে ভালোবেসে শরবত খাইয়েছিল, তখন তো আমি জানতেই পারিনি যে ওই শরবতের মধ্যে আয়েশা কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে আমি বেহুঁশ হয়ে গেছিলাম। আর যে ডাক্তারটা আমাদের বাড়িতে এসেছিল, সে ডাক্তারকে কবির ঘুষ দিয়ে বলেছিল যে ওই ডাক্তার যাতে আমাদের বাড়ির লোককে মিথ্যে কথা বলে যে আমি গর্ভবতী আছি, এবং এই সব কিছু আমার পুলিশ বর তদন্ত করার পরে জানতে পেরেছিল। এমনকি আমার বর আমাকে চুপচাপ হাসপাতালে নিয়ে গিয়েছিল সোনোগ্রাফি করানোর জন্য, কারণ আমি আমার হবু বরকে বলেছিলাম যে আমি সোনোগ্রাফি করতে চাই, কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে আমি গর্ভবতী হতেই পারি না। তাই সোনোগ্রাফি করে পরে রিপোর্টটা দেখার পরে আমার বর আমাকে বলেছিল এই সব কিছু যে করেছে তাকে সে খুব তাড়াতাড়ি আমাদের চোখের সামনে ধরে নিয়ে আসবে এবং শাস্তি দেবে। তারপর সেদিন আয়েশা বাধ্য হয়ে নিজের মুখে স্বীকার করেছিল যে সে নাকি আমার হিংসেতে আমার সঙ্গে এরকম করেছিল। আসলে আমার মেজ বোন আয়েশা ও ছোট বোন সাফেদা, তারা আমার সতের বোন ছিল, কারণ আমার মায়ের মারা যাওয়ার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এমন নয় যে আমার মা সৎমা আমাকে ভালোবাসতো না, আমার সৎমা আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার বিয়ের সময় বাবা যখন সব কিছু আমাকে দিতে শুরু করেছিল, তখন আমার মেজ বোন হিংসেতে এরকম করেছিল, এবং সে চোখে অনেক ক্রোধ নিয়ে আমাকে বলেছিল, রোজিনা আপু, আব্বু যদি তোমার বিয়েতে সব কিছু খরচ করে দিবে তাহলে আমাদের বিয়েতে কি হবে? তাই আমিও কবির মিলে তোমার এই বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, কারণ তোমার শাশুড়ি, আমি সব কথা শুনতে পেয়েছিলাম যে তোমার শাশুড়ি কিভাবে আমার আব্বুকে চাপ দিয়ে যৌতুক চেয়েছিল। এই কারণে তোমার বিয়ের সমস্ত যৌতুক আমি ও কবির চুরি করে নিয়েছিলাম। সেদিন সব কিছু জানার পরে আমার পর আমার আব্বুকে বলেছিল, যৌতুক নেওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়াও অপরাধ, তাই এটার জন্য আপনিও শাস্তি পাবেন। তারপর সেদিন আমার পুলিশ বর আমার আব্বুর সেই 10 লক্ষ টাকা আব্বুর হাতে ফেরত দিয়েছিল, এবং সবার সামনে আমাকে কবুল করে শ্বশুরবাড়ি নিয়ে এসেছিল, এবং আমি চুরি করার অপরাধে আমার বোন ও কবিরকে শাস্তি দিয়েছিল। আমি তো জানতাম না যে আমার বিয়ের জন্য আমার বাবা অতগুলো যৌতুক দিতে রাজি ছিল।
যদি জানতাম তাহলে আমি আব্বুকে অবশ্যই বারণ করতাম। এখন আমি বরের সঙ্গে অনেক সুখে আছি। আমার পুলিশ বর যেমন দয়ালু ঠিক তেমনি অনেক সাহসী ও দায়িত্বশীল। ও খুবই সৎ। বর তার কাজের প্রতি এতটাই সৎ ছিল যে সে তার মাকেও শাস্তি দিতে ছাড়েনি। আমি আমার জীবনে এমন পুরুষকে পেয়ে অনেক খুশি। আমার বর আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা মায়েরাও অনেক খেয়াল রাখে। সেদিনের পর থেকে আমার শাশুড়ি মা আর কোনোদিন আমার আব্বুর কাছে কোনো কিছু চায়নি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।